Assalamu alaikum, Honorable Director Sir, respected professors and my teachers, all my senior and junior colleagues, Ramadan Mubarak, and a very good morning to all of you. I, Dr. Ashik Rahman, IMO, on behalf of Department of Medicine, welcome you all to our today's CME on the medico-religious aspects of fasting. It's a very timely topic right now, and is going to be organized by Medicine Unit 2. Today's topic will be discussed by our speaker, Associate Professor Dr. Mohammad Abdul Bari Sir, Unit Head, Medicine Unit 2, and the session will be chaired by Professor Mohammad Aminul Islam Sir, Head, Department of Medicine. And we have Associate Professor Dr. Mohammad Sultan Ahmed Sir and Assistant Professor Dr. Amina Khatun Madam as our resource person. Now I would like to humbly request our today's chairperson, Professor Dr. Mohammad Aminul Islam Sir, to come to the stage, take his chair and conduct the rest of the session. Thank you. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের দিনটা বা এই বর্তমান মাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি আমাদের স্বাধীনতার মাস। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে, তাদের রুহের মাত্রা কামনা করি। দ্বিতীয়ত, পবিত্র রমজান মাসের চলছে আজকে প্রথম দিন। এই মাসটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পবিত্রতার মাস এবং সিয়াম সাধনার মাস, আত্মত্যাগের মাস। এইরকম একটি মাসের শুরুতে যেই টপিক নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেডিকো-রিলিজিয়াস অ্যাসপেক্ট অফ ফাস্টিং মিনস রমাদান। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাস্টিংয়ের বিষয়গুলো একটা সময় মানুষের মধ্যে রিচুয়ালস অফ মুসলিমস হিসাবেই বেশি পরিচিত ছিল, কিন্তু এ নিয়ে যখন গবেষণার পরিধি অনেক বেড়ে গেল তখন দেখা গেল যে ফাস্টিং এর অনেক অনেক স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্ব আছে, যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যানে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা টপিকই যোগ হয়ে গেল। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি? যে সপ্তাহে 2 দিন ফাস্ট করা। এটা ফুল 24 আওয়ার্স ফাস্ট হতে পারে অথবা 12 আওয়ার্স ফাস্ট হতে পারে। আমরা আজকে এই ফাস্টের উপরেই ইসলাম কি বলে তার উপরে আলোচনা জানবো, বুঝবো, কাদের জন্য রোজা রাখাটা জরুরি, কারা রাখতে পারবে না, বা কাদের জন্য একটা ফ্লাকচুয়েশন আছে, ছাড় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমাদের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, একজন ডাক্তার, একজন হাফেজ, একজন মাওলানা, অনেকগুলো ডেজিগনেশন। So the speaker is appropriately fit for the topic. Now may request our today's speaker, Dr. Mohammad Abdul Bari, to come to the dais and deliver his presentation. Thank you very much. Thank you, dear audience. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulil karim. Thank you, Honorable Chairperson, respected teachers and dear audience. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to today's CME on the medico-religious aspect of fasting. The first day of Ramadan of 1446. আমি আমার আলোচনা শুরু করার আগে
যে কথা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে সারা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমানই রমজান মাসে 29 অথবা 30 দিন ম্যান্ডেটরি হিসেবে, ফরজ হিসেবে, ইসলামের নির্দেশ মানার জন্য ফরজ হিসেবে রোজা রেখে থাকে। আর রোজা রাখার মূল বিষয়টা হচ্ছে পানাহার, পাপাচার এবং ভোগবিলাস থেকে ও অন্যান্য নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, সূর্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার বিষয়টা তো ক্লিয়ার, কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্সের দিন দিন যে আবিষ্কার বেড়ে চলছে, তার মধ্যে থেকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অপশন এবং বিভিন্ন রকমের ইন্টারভেনশন, এগুলোর ফলে রোজা ভঙ্গ হওয়ার যে নিয়ম, যা যেভাবে রোজা ভঙ্গ হয়ে সবাই জানে, এই বিষয়ের উপর একদিকে ইসলামিক স্কলাররাও কনফিউশনের মধ্যে পড়েছে, এদিকে মেডিকেল সায়েন্টিস্ট যারা আছে, মেডিকেল প্রফেশন, তারাও একটা কনফিউশনের মধ্যে পড়েছে যে এটা থেকে আসলে রোজা ভাঙবে কিনা, জিনিসটা একটু আমরা আমাদের কাছে ক্লিয়ার। তো এই বিষয়টাকে একটা ইন্টিগ্রেটেড অবস্থায় আনার জন্য এই পেপারসগুলো তৈরি করা, এবং এটি একটা রিসার্চ পেপারস থেকে সহজ করে আনা হয়েছে। রিসার্চটা হয়েছে ইউনাইটেড কিংডমে গত 2-3 বছরের মধ্যে, এবং পাবলিশ হয়েছে 2024-এ। তো যাতে মেডিকেল প্রফেশনালস এবং রিলিজিয়াস যারা আছে স্কলার, তাদের জন্য জিনিসটা সহজ হয়। ব্যাকগ্রাউন্ডটা বলে ফেলেছি। এই মকটা সেশন এই হচ্ছে টু gain an understanding of the instruction from the Holy Quran. Quran কি বলেছে রোজা সম্বন্ধে সেই বিষয়টা জানা, to know whose fasting is not obligatory for anyone excused. যাদের জন্য রোজা obligatory নয়, to understand safe fasting, to learn the invalidator of fasting. এই পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা রুলিং অফ ফাস্টিং সম্বন্ধে প্রথম জানি, সেটা হচ্ছে পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফাফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এখানে মূল কথা হচ্ছে, এই ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন অন্যান্য ধর্মের উপরও এটা ফরজ করা ছিল। অর্থাৎ প্রায় সব ধর্মের উপরেই রোজা বা ফাস্টিং এটা তারা অবজার্ভ করে এবং পালন করে। এটা কতিপয় দিন, কয়েকটা দিন, 29 অথবা 30 দিন এই রোজাটা হয়। ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং এর মধ্যে তোমরা যদি কেউ অসুস্থ থাকো, যেই অসুস্থ থাকাটা ডাক্তারদের সাথে রিলেটেড, আও আলা সাফারিন, অথবা জার্নিতে থাকো, তাহলে সে যাতে এই রোজাটা ওই সময় না করে পরে করে নিতে পারবে, এই অপশন আছে। রাখতে পারে, তবে ভেঙেও ফেলতে পারে, পরেও করতে পারে। আর যাদের পক্ষে কোনোভাবে পরেও করা সম্ভব না, অর্থাৎ এমন ক্রনিক ডিজিজ অথবা বডির অবস্থা এমন যে পরেও রোজা রাখতে পারবে, এরকম অবস্থা আসবে না, তাদের জন্য ফিদিয়া, বা যেটাকে বলা হয় ফিদিয়া, যেটা মানুষকে খাওয়ায় দাও, এটা পরে আলোচনা করব। আর এই হচ্ছে একটি আয়াত। পরের আয়াত হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফরিন। আয়াতের শেষ পর্যন্ত এর অর্থ হচ্ছে যে রমজান মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে, যেটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, পথপ্রদর্শক স্বরূপ, সুতরাং তোমাদের মধ্যে থেকে যে এই মাস প্রাপ্ত হবে সে যাতে রোজা রাখে। এই ফালিয়াসুম এটা হচ্ছে নির্দেশসূচক বাক্য, এখান থেকে ফরজ হয়েছে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর তোমাদের মধ্যে থেকে যারা সফরে থাকবে অথবা অসুস্থ থাকবে, সে পরে এটাকে আদা করে নিতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জন্য সহজ করতেছি, তোমাদের উপর কঠিন হোক এটা আমি চাই না। হোয়াট ইজ রামাদান? আমরা জানি এটা নবম মান্থ, 9 months of lunar calendar, when fasting is obligatory for Muslim from dawn to dusk, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। abstaining from food, drink, smoking and sexual relations. Fasting is one of the 5 pillars of Islam. Other pillars, shahada, salat, zakat and hajj. Extra কি আমল করা হয়, extra practice during Ramadan. Number 1, suhoor, pre-fast
meal before dawn, সুবে সাদিক যেটা প্রভাতে খাওয়া হয়, hence it is called পরভাইতা, লোকালি বলা হয় এটা। ইফতার, meal after sunset, তারাবি নাইট প্রেয়ার্স, লং অ্যান্ড ফিজিক্যালি ডিমান্ডিং প্রেয়ার্স। আর এছাড়া ইনক্রিজ ওয়ার্শিপ ইনক্লুডিং এক্সট্রা প্রেয়ার্স, নফল নামাজ পড়া হয়, রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন, এবং লাস্ট 10 days ইতিকাফে থাকা। এগুলো হচ্ছে নর্মাল ডে থেকে এক্সট্রা কিছু আমল রমজানে করা হয়। এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে কাদের জন্য ফাস্টিং অব্লিগেটরি নয়। চিলড্রেন আন্ডার 12 years, অর্থাৎ পিউবার্টি একটা ইম্পর্টেন্ট জিনিস, পিউবার্টির আগে রমজান রোজা ফরজ নয়। physically weak individual including patients who are acutely ill, acutely unwell, frail or elderly. Number 2, terminal disease patient required, এদেরকে ফিদিয়া দিতে হবে পরে রাখতে না পারলে। chronic disease patient যেমন uncontrolled diabetes, acute exacerbation COPD অথবা end stage renal disease required to offer fidya. Individuals with mental illness or learning difficulties or insane, এদের জন্য রোজা ফরজ না। অর্থাৎ যার মধ্যে বোধ শক্তি নাই এবং পাগল, হুকুম মানবে কীভাবে বুঝে না, তার জন্য ফরজ না। আরেকটা মেনস্ট্রুয়েটিং ওমেন or women with postpartum bleeding, কিন্তু এই অবধি যদি থাকে তাদের উপরে রোজা রাখা ফরজ থাকবে, মাস্ট মেক মিসড ডে লেটার। আরেকটা হচ্ছে ট্রাভেলার, যেটাকে বলা হয় মুসাফির, ফর মোর দেন 48 miles, এরাও রোজা কাজা করে ফেলবে, মেক আপ মিসড ডে লেটার। প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং উইমেন অনলি when those health or child's health would suffer, তখনই যখন একদম নিজের অথবা বাচ্চার স্বাস্থ্য আইওজিআর বা অন্য প্রবলেম হতে পারে, তখন তারা রোজা ভেঙে ফেলতে পারে, পরে কাজা করে নেবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আসলে খুব জানা প্রয়োজন, অ্যাটনমেন্ট অ্যান্ড এক্সপায়ারেশন। অ্যাটনমেন্ট হচ্ছে কাজা এবং এক্সপায়ারেশন হচ্ছে কাফারা বা পেনাল্টি, শাস্তিসহ কাফারা। কাদা যেটাকে বলা হয় সেটা হচ্ছে মেকিং আপ ফর মিসড ফাস্ট অফ রমাদান অন অ্যানাদার ডে আউটসাইড দ্য রমাদান, অর্থাৎ যেটা ভেঙে ফেলছে এটা রমজানের পরে করবে, এটা হচ্ছে অসুস্থদের জন্য অনুমতি আছে। ফিদিয়া, যার পক্ষে পরেও করার মতন শারীরিক অবস্থা নেই, সে ফিদিয়া দিবে, সেটা হচ্ছে পেইড when one cannot fast due to chronic illness or frailty, যে যখন কোনোভাবেই দিতে পারবে না, রোজা রাখতে পারবে না, তখন একজন গরিব মানুষকে খাওয়াই দিবে একদিনের জন্য, অথবা খাওয়া পরিমাণ অর্থ দিয়ে দিবে। দ্য পেমেন্ট ইজ টু ফিড এ পুর পারসন। আচ্ছা, এটা বলছি। আর কাফারা, যেটাকে এক্সপায়ারেশন বলা হয়, কাফারা মানে ঢেকে দেওয়া বা যেটা দিয়ে মানে পাপ মোচন হয়, সেটা হচ্ছে ইফ এনিবডি ডেলিবারেটলি ব্রেকস এ ফাস্ট উইদাউট এ ভ্যালিড রিজন, হি অর শি মাস্ট ফাস্ট ফর 60 consecutive days or feed 2 meals for 64 people. অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে অথবা ভেঙে ফেলে, বাই ইটিং অর বাই ডুইং এনিথিং which is prohibited during Ramadan, তাহলে তার জন্য কনজিকিউটিভ 60 দিন পর্যন্ত রোজা রাখতে হবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এগুলো হচ্ছে ইসলামিক লজ। প্রিন্সিপাল অফ সেফ ফাস্টিং। আমরা এখন একটা এক্সারসাইজ দেখি। শুড দ্য ফলোয়িং পেশেন্ট ফাস্ট, এটা কি রোজা রাখতে পারবে? পেশেন্ট উইথ অ্যাজমা অ্যান্ড হেই ফিভার, ফ্রেল এল্ডারলি উইমেন, ইয়াং ম্যান উইথ সিভিয়ার ব্যাক পেইন, women suffering from postpartum depression, students sitting for SSC, HSC or prof exam, diabetic patient on insulin, a PUD patient with upper abdominal pain. এই সমস্যাগুলো আমরা প্রায়ই দেখি, এটা জাস্ট মাথায় রাখার জন্য বললাম। এইরকম একটা প্রবলেম যদি আসে তাহলে আমরা এই 4টা প্রিন্সিপালকে মাথায় রাখবো। নাম্বার 1, worsening of physical condition, worsening of mental condition, slower recovery, worsening of pain। এই 4টা জিনিস মাথায় রাখবো। অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন খারাপ হতে হবে, রিকভারি স্লোয়ার রিকভারি হবে, মেন্টাল কন্ডিশনও খারাপ হতে পারে, এবং পেইন যদি সিভিয়ার হয়, আনএবল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টু পারফর্ম নর্মাল অ্যান্ড ইম্পর্টেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো করতে যদি তার জন্য সমস্যা হয়, ওই কন্ডিশনগুলো তখন আমরা চিন্তা করব যে সেখানে কি করবে। না, আমরা সামনে আগে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ফাস্টিং অ্যান্ড হার্ডশিপের মধ্যে 2-3টা ফতোয়া আছে, এগুলার জাস্ট ক্লারিফিকেশনটা হচ্ছে এই: when is a worker excused from fasting? The weakness due to fasting must be a real cause or a genuine risk leading to harm. One must begin fasting and can only break it when he actually feels weak.
Intention is crucial, it's very important. Deliberately choosing to work during fasting hours to use it an excuse is not acceptable. সে নিয়তি খারাপ, সে কাজের সময়টাতে রোজার সময়টাতে কাজের যাতে রোজা না রাখতে হয় এটাও হবে না, নিয়তটাই আসে। আর এর মধ্যে যদি রোজা না রাখতে পারে হার্ডওয়ার্কের কারণে, যেমন আমাদের দেশে রিক্সা পুলার আছে, ডে লেবারার আছে, তাদের কাজগুলো অনেক কঠিন, তারা যদি এরকম হয় যে জীবন নাশে শুনতে থাকে তাহলে রোজা ভেঙে ফেলতে পারবে, ভাঙা রোজাগুলো পরে কাদা করে নিবে। টু ফাস্ট অর নট টু ফাস্ট, রোজা রাখবে কি রাখবে না এটা ডিপেন্ড করতেছে ইন্ডিভিজুয়ালস ডিসিশন, যে রাখবে তার ইচ্ছা, রিলিজিয়াস প্র্যাকটিস এবং ইসলামের হুকুমটা কি, নফল ফরজ নাকি, কারণ ফরজ হলে এটা রাখতে হবে। আরেকটা হচ্ছে মেডিকেল কন্ডিশনগুলা কি, এই তিনটা বিষয়েরই একটা সমন্বিতভাবে ডিসিশনটা আসবে। এটা একটা ব্যালেন্স ডিসিশন হবে, রিলিজিয়ান, পার্সোনাল ডিজায়ার এবং মেডিকেল অপিনিয়ন। একজনের শরীর কোলাচ্ছে না, রোজা রাখতে গিয়ে জীবন ধ্বংস হবে, আল্লাহ বলে দিয়েছে এটা যে তোমাদেরকে আল্লাহ কঠিন করে নেই, সহজ করার জন্য, কাজে ওটাও বুঝতে হবে। এক্সারসাইজ 1 যে আমরা দিয়েছিলাম ওটা রিফ্লেকশনটাকে, হোয়াট প্রিন্সিপালস ডু ইউ ইউজ টু হেল্প ইউ ডিসাইড অন ওয়েদার দ্য ফলোয়িং পেশেন্ট শুড ফাস্ট। আগে যেটা বলেছি এটা এখন আমাদের মাথায় কি আসে, পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম অ্যাজমা অ্যান্ড হে ফিভার। এখন আমরা ওই 4টা প্রিন্সিপালকে মাথায় নিয়ে আসবো যে আসলে তার জীবনকে হুমকির মধ্যে যাবে কিনা, পেশেন্টের কি ক্রনিক অ্যাজমা নাকি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা না লাইফ থ্রেটিং অ্যাজমা। যদি ওইরকম হয় তাহলে আমরা বলবো যে না রোজা রাখবে না, এটা আমরা এক নম্বর জিনিস। ফ্রেইল এল্ডারলি ওয়েমেন, তার পক্ষেও সম্ভব না। ইয়াং ম্যান উইথ সিভিয়ার ব্যাক পেন, এটা যদি ব্যাক পেন এমন ওয়ার্স হয় যেটার জন্য সে পরবর্তী দৈনন্দিন জীবন কাজ করতে পারবে না তাহলে রাখবে না, আর যদি মনে হয় ব্যাক পেন নিয়ে চলতে পারবে তাহলে রাখবে। এই ওমেন রিসেন্টলি ডেলিভার্ড অ্যান্ড সাফারিং ফ্রম ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন, এরকম পেশেন্টের না রাখাই উত্তম, কারণ সে নিজের বাচ্চার দিকেই খেয়াল করে না, রোজা কোথা থেকে বুঝবে, এটা অবস্থা বুঝে। ইয়াং বয় সিটিং ফর এসএসসি, এইচএসসি অ্যান্ড প্রফ এক্সাম, এটা প্রায় সমস্যা দেখা যায়, এটা তো কোনো এক্সকিউজই না রোজা না রাখার জন্য। হ্যাঁ, এ রোজা হ্যাঁ এটা কোনো এক্সকিউজই না, রোজা না রাখার জন্য এসএসসি, এইচএসসি অথবা প্রফ এক্সাম এটা এক্সামশনের কোনো মধ্যেই পড়ে না, কাজেই রাখতে হবে যদি অন্য শারীরিকভাবে ভালো থাকে। এ ডায়াবেটিক পেশেন্ট অন ইনসুলিন, সেটা আমরা পরে আলোচনা করবো। অনেক সময় বলে এপিউরি পেশেন্ট উইথ আপার অ্যাবডোমিনাল পেন, এটা যদি এমন হয় লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়, অধিকাংশ সময় তা হয় না। অনেক সার্জনের সাথে অনেকের সাথে কথা বলেছে না ওগুলো তেমন সমস্যা হয় না, কাজে এরকম পেশেন্টও রোজা রাখতে পারবে। এটা ডাক্তার ডিসিশন দিবে যে তার যদি পারফোরেশনের ভয় থাকে অনলি তখন, আদারওয়াইজ রোজা রাখবে। এখানে কিছু রিস্ক ক্যাটাগরি করা হয়েছে। ভেরি হাই রিস্ক মাস্ট নট ফাস্ট, হাই রিস্ক শুড নট ফাস্ট, অ্যান্ড মডারেট টু লো রিস্ক ক্যান ফাস্ট। ভেরি হাই রিস্কের মধ্যে আছে type 1 diabetes with poor control, number 2 frequent hypoglycemic episode, decay risk, other major যে comorbidities যদি থাকে, end stage renal failure অথবা বডি ইলেকট্রোলাইট মেনটেন হয় না কোনোভাবেই, এরকম যদি হয় ভেরি হাই রিস্ক, তারা নট টু ফাস্ট, রাখবে না, এটাই হচ্ছে মানে হোয়াট অ্যাডভাইস করা। হাই রিস্ক শুড নট ফাস্ট, টাইপ 1 ডায়াবেটিস উইথ গুড কন্ট্রোল বাট হাইপোর হওয়ার চান্স আছে, টাইপ 2 ডায়াবেটিস উইথ পুর কন্ট্রোল অন ইনসুলিন, আর এটা হচ্ছে রিস্ক ফর হাইপো অথবা ডিকে, এরকম যদি থাকে তাহলে শুড নট ফাস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে মডারেট টু লো রিস্ক, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল অর ওরাল মেডিকেশন অথবা ডায়েটে কন্ট্রোল থাকে। টাইপ 2 ডায়াবেটিস অন বেজাল ইনসুলিন, বেজাল ইনসুলিনগুলো আসলে সার্চ বেশি হয় না, সুতরাং হাইপোর চান্স কম। আর এটা হচ্ছে নো হিস্ট্রি অফ হাইপোস, এরকম পেশেন্টকে আসলে অল পেশেন্ট মাস্ট রিসিভ ইনস্ট্রাক্টেড এডুকেশন, all patient must be counseled of the warning sign of dehydration or hypoglycemia, আগে থেকে শেখাতে হবে। all patient should with risk of hypoglycemia should regularly check their blood sugar during fasting period। এখানে গ্লুকোজ লেভেল রোজাতে কীরকম হয়, রোজা ছাড়া কীরকম থাকে, এই জিনিসটা দেখা হচ্ছে। রোজার মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় ইফতারের সময়, পরেই হঠাৎ করে বেড়ে যায়, কারণ আমরা ওই সময় সারাদিনের ক্ষুধার করে খেতে বসি। বেনিফিটস অফ ফাস্টিং, অনেক বেনিফিট এর মধ্যে আল্লাহ বলেই দিচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমরা যাতে খোদা ভীতি অর্জন করতে পারো। স্পিরিচুয়াল বেনিফিটটাই প্রথম নিয়ে আসলাম, অ্যাবস্টিনেন্স অ্যান্ড তাকওয়া, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আত্মিক এবং স্পিরিচুয়াল বেনিফিট। সোশ্যাল বেনিফিটের মধ্যে যেরকম সাদাকা, ফিতরা, যাকাত, এছাড়া ওই যে ওই ফিদিয়া থাকে যেটা রোজা রাখলে, এটাতে পাবলিকের উপকার হয় গরিব মানুষের জন্য। আরেকটা হচ্ছে মেডিকেল বেনিফিট, আমরা এটা নিয়ে আলোচনা করব। মেডিকেল বেনিফিটস অফ ফাস্টিং, অনেক বেনিফিট, তার মধ্যে ফাস্টিং হেল্পস in weight and fat reduction, it improves metabolism and enhances energy utilization,
It regulates glycemic control and reduces HbA1c, lowers cholesterol level and maintain normal blood pressure. It eliminates toxin from the body and balances gut microbiota. It strengthens the immune system and reduces autoimmunity. It can trigger autophagy, thus reduce risk of cancer, ischemic heart disease, and diabetes mellitus. It can increase fertility of both male and female. Risk associated with fasting. কি আছে? হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, কিটোঅ্যাসিডোসিস, ডিহাইড্রেশন, থ্রম্বোসিস। এর মধ্যে কিছু স্টাডি হয়েছে, স্টাডিগুলোতে বিভিন্ন রকমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখানো হয়েছে। ফাস্টিংয়ের সাথে আদার মেডিকেল ডায়াবেটিস এবং আদার মেডিকেল কন্ডিশনস থাকতে পারে। সেগুলোর মধ্যে যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজের মধ্যে সিওপিডি, এমফাইসিমা, সিভিয়ার অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এছাড়া ক্রনিক হার্ট ডিজিজের মধ্যে মডারেট টু সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজেস, সিভিয়ার আনকন্ট্রোল হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ যেমন রেনাল ডায়ালাইসিস, রেনাল ট্রান্সপ্ল্যান্ট, নেফ্রোটিক সিন্ড্রোম, immunosuppressed patient, for example, taking immunosuppressant such as steroid, corticosteroid, cyclosporin, mycophenolate, pofetilabong, azathioprine, tacrolimus. Chronic severe mental illness, even severe depression এবং psychosis. Acute illness এর মধ্যে acute severe asthma, acute exacerbation, chest infection এবং flu. এই হচ্ছে আদার মেডিকেল কন্ডিশন। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ডায়েট প্ল্যান ডিউরিং রামাদান, সুহুর, প্রি-ডন মিল, এটা হচ্ছে ডু নট স্কিপ সুহুর। সুহুর ছাড়া যাবে না, হাদিসে ওটা নিষেধ করা হয়েছে। কিছু হলেও খেয়ে নিতে হবে। হ্যাভ এ ব্যালেন্সড মিল উইথ প্রোটিন, ফাইবার অ্যান্ড হেলদি ফ্যাট। ইনক্লুড হাইড্রেটিং ফুড টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। অ্যাভয়েড সল্টি অ্যান্ড প্রসেসড ফুড। ট্রাই টু ইট সুহুর অ্যাজ লেট অ্যাজ পসিবল। শেষের দিকে ইফতার, ব্রেকিং দ্য ফাস্ট, স্টার্ট উইথ 1 to 2 dates with or alternative suitable alternative. Avoid overeating, avoid excessive sugar and fried foods. Have a light snack before Tarawih. Eat a balanced post Tarawih meal before bed. General dietary guideline টা হচ্ছে fruits and vegetables in both suhoor and iftar. Avoid processed and fried food like biryani টাইপ যেগুলো আছে, যেগুলো প্রচুর পানি লাগে হজমের জন্য, এগুলো অ্যাভয়েড করে ভালো। Stay hydrated, drink water frequently outside fasting hours. Consume more fruits at suhoor. When to break the fast? কখন রোজা ভাঙবে মেডিকেলি? সেটা হচ্ছে যখন ব্লাড সুগার লেস দেন 3.9 মিলিমোল পার লিটার থাকে, অর্থাৎ হাইপোর দিকে চলে যাচ্ছে। ব্লাড সুগার যখন টু হাই থাকে 16.7 মিলিমোল পার লিটার, এই দুটো মনে রাখলেই হবে। একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে 4-এর নিচে, 3.5-এর নিচে। আর সিভিয়ার হাইপোগ্লাইসেমিক সিমটমস আর সিভিয়ার ইলনেস অর উইকনেস। সিভিয়ার ইলনেস অর উইকনেস হাইপোগ্লাইসেমিয়া বা গ্লাইসেমিক স্ট্যাটাসের সাথে সম্পর্কিত না, অন্য কোনো কারণেও যদি ওরকম হয়, অনেক সময় ডিহাইড্রেশনের কারণে বা অন্য কারণে হতে পারে, সেটা সিভিয়ার হতে হবে। যে মেডিকেশন অ্যাডজাস্টমেন্টের মধ্যে SGLT2 ইনহিবিটর যেমন অ্যাম্পাগ্লিফ্লোজাইন, এটা আসলে তেমন কোনো মডিফিকেশনের দরকার নাই। টেক অ্যাট ইফতার। এইটা নিলে অবশ্যই প্লেন্টি ফ্লুইড ইনটেক করতে হবে এবং অ্যাভয়েড ফর এলডারলি, রেনাল ইমপ্যায়ারমেন্ট, লো বিপি যে পেশেন্টগুলো আছে তাদের জন্য এটা অ্যাভয়েড করাটাই ভালো। এটা তেমন ডোজ মডিফিকেশনের দরকার নেই। ইনসুলিন মডিফিকেশনের মধ্যে প্রিমিক্সড অথবা স্প্লিট মিক্সড রেজিমেন্টের মধ্যে আছে প্রিমিক্স মর্নিং ডোজটাকে মুভ টু ইফতার। বেসিক কথা হচ্ছে রোজার মধ্যে আমরা হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলার যে বিষয়টা, বেসিক কথা হচ্ছে যেটা ইনসুলিন, বোলাস ইনসুলিন অথবা সিক্রেটাগগ যে ড্রাগগুলো আছে, সিক্রেটাগগ মিনস যেগুলা ইনসুলিন সিক্রেশন করে, অথবা ইনসুলিন যেটা বোলাস, এইগুলাকে আমরা সব ইফতারে নিয়ে আসবো, এগুলাকে সব। আর যেগুলো আছে সেন্সিটাইজার, এগুলোকে আমরা যেভাবে থাকে সেভাবেই রাখবো, কারণ আমাদের রোজার মধ্যে খাওয়ার টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। মেইন মিলটা আমরা খাই ইফতারের পরের থেকে, সো সারাদিন আমরা রোজা থাকি। সো এটা হচ্ছে বেসিক কথা। তাহলে ইনসুলিনটা আমরা মুভ টু ইফতার, মর্নিং ডোজ, আফটারনুন, এটা আফটারনুন যেটা এটা রিডিউস করতে হবে 20 to 50%। আর স্প্লিট মিক্সড ইনসুলিন যেটা মর্নিং ডোজ, রেগুলার পেজ, মুভ টু ইফতার, যেটা বলছিলাম বেসিক কথা। আর নুন ডোজ যেটা, এটা স্কিপ করতে হবে। আফটারনুন ডোজ এটাও 25 থেকে 50% অ্যাট সুহুর রিডিউস করতে হবে। আফটারনুন ডোজ রিডিউস টু 50%। একটা কথা বিষয় কি এখানে,
যে ইন্ডিভিজুয়ালাইজড, কোন পেশেন্ট কীভাবে খায় সেই জানে। কেউ আছে খাবার দেখলে নিজেরা কন্ট্রোল করতে পারে না, সে সহুর ডোজও নিবে কিছু, আর অনেকে আছে খুব নিয়ম মেনে চলে, সে অনেক সময় না নিলেও চলে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। বেজাল, বোলাস, GLP-1 অ্যানালগ, যেমন বেজাল ইনসুলিনের মধ্যে মর্নিং ডোজ মুভ টু ইফতার, নোন ডোজ স্কিপ, আফটারনুন ডোজ রিডিউস টু 25 to 50% অ্যাট সুহুর। লং অ্যাক্টিং ইনসুলিন রিডিউস বাই 15 to 30%। GLP-1 অ্যানালগের মধ্যে ডোজ মডিফিকেশনের কোনো দরকার নাই। আর ওরাল ড্রাগের মধ্যে মেটফরমিন ওয়ান্স ডেইলি টেক অ্যাট ইফতার, টোয়েস ডেইলি, সুহুর অ্যান্ড ইফতার 3 times ডেইলি, মাঝখানে একটা বাদ দিবে। সালফোনাইল ইউরিয়াস অ্যাভয়েড গ্লাইবেনক্লামাইড, এটা হাইপো করে খুব বেশি কাজে, গ্লাইবেনক্লামাইডটা আমাদের না দেওয়াই ভালো। টেক ওয়ান্স ডেইলি ডোজ অ্যাট ইফতার, রিডিউস মর্নিং ডোজ ইফ ডোজ গ্লুকোজ ইজ ওয়েল কন্ট্রোল। মেগলিটিনাইডের মধ্যে 3 times ডেইলি, রিডিউস রিডিউস অর অ্যাডজাস্ট টাইমিং, টেক অনলি অ্যাট সুহুর অ্যান্ড ইফতার। 3 টাইমগুলো আমরা 2বারই দিব। অ্যাকারবোজ, এটাও তেমন ডোজ মডিফিকেশনের দরকার নাই। থায়াজোলিডিন, এগুলোর মধ্যেও তেমন কোনো ডোজ মডিফিকেশনের দরকার নাই। সামারি অ্যান্ড রিকমেন্ডেশনস: ইট ব্যালেন্স মিল উইথ প্রোটিন, ফাইবার অ্যান্ড গুড ফ্যাট, স্টে হাইড্রেটেড, ইনক্রিজ ওয়াটার ইনটেক আউটসাইড ফাস্টিং আওয়ার্স, মনিটর ব্লাড সুগার রেগুলারলি, অ্যাডজাস্ট মেডিকেশন অ্যান্ড ইনসুলিন অ্যাজ নিডেড, ব্রেক দ্য ফাস্ট, খেয়াল রাখতে হবে ইফ ব্লাড সুগার ড্রপস টু লো অর রাইজেস টু হাই। এই অংশটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন খাবার দ্বারা রোজা ভাঙে, পানাহার দ্বারা অর্থাৎ ড্রিঙ্কের দ্বারা রোজা ভাঙে, খাবার দ্বারা রোজা ভাঙে, অথবা অন্যান্য নিষিদ্ধ কাজের দ্বারা রোজা ভাঙে। এজেন্টস যেটা আছে, মেডিকেল ট্রিটমেন্ট অথবা প্রসিডিউর, এই বিষয়টা দিয়ে কীভাবে রোজা ভাঙবে। প্রিন্সিপাল অফ দ্য ইনভ্যালিডেশন অফ দ্য ফাস্ট বাই এজেন্টস, এখানে আমরা যে জিনিসগুলো দেখব যে অন্যান্য জিনিস দিয়ে, খাদ্য ছাড়া অন্য জিনিস দিয়ে কীভাবে রোজা ভাঙে। এক্সারসাইজ 2, এটা একটা ইম্পর্টেন্ট। হোয়াট প্রিন্সিপালস ডু ইউ ইউজ টু হেল্প ইউ ডিসাইড অন ওয়েদার দ্য ফলোয়িং break the fast? Number 1, patient using asthma inhaler. Number 2, patient having a blood transfusion. Patient taking insulin, a woman using a vaginal pessary, an elderly gentleman using a urinary catheter, a patient requiring upper GI endoscopic procedure. সবগুলাই খুবই প্র্যাকটিক্যাল, ডাক্তাররা এগুলো সম্মুখীন হন। এই জিনিসটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। আমি একটু গ্রাফিক্যালি ইস্যু করেছি যে আমাদের মানে খাদ্য বা এজেন্টগুলো কী হবে। আমাদের একটা কোয়ালিফাইড ক্যাভিটিতে যেতে হবে। কোয়ালিফাইড ক্যাভিটি যেমন কী আছে বলবো। একটা কোয়ালিফাইড প্যাসেজ দিয়ে, ওপেনিং দিয়ে যেতে হবে, এবং প্রসেসটাও কোয়ালিফাইড প্রসেস থাকতে হবে, এবং এজেন্ট যেটা যাবে সেটাও কোয়ালিফাইড এজেন্ট হতে হবে। বাতাস গেলে হবে না, বাতাস কোনো ইস্যু না, ধোঁয়া বা স্মোক এগুলো গেলে হবে, পরে ক্লিয়ার করব। আরেকটা হচ্ছে এখানে কোনো প্রতিবন্ধকতার সিচুয়েশন থাকবে না, অর্থাৎ মাফ করে দেওয়া এরকম কোনো ইস্যু থাকবে না। নেক্সট আমরা যাই, আমাদের খাবারগুলো যায় কি কোয়ালিফাইড, এটা আমরা একটু দেখি। অ্যানাটমি আমাদের সবারই জানা আছে, জাস্ট মনে করার জন্য এটা, এবং যারা নন মেডিকেল তাদের বোঝার জন্য এটা। এখানে আরেকটা জিনিস যেটা একসময় ধারণাই ছিল না যে এরকম একটা সিস্টেম আছে, আমরা শুধু এইটাই বুঝতাম। এর ভিতরে যে আমাদের আরেকটা সিস্টেম আছে, এটা অ্যানাটমি সম্বন্ধে যখন ধারণা ছিল তখন এই জিনিসটা ছিল না। অর্থাৎ আমরা মুখে খাবার খাই, জিআইটিতে যায়, সেখান থেকে পোর্টাল সিস্টেমে অ্যাবজর্বস হয়, লিভার যায় এবং সিস্টেমিক সার্কুলেশনে যায়, ভেনাস এবং আর্টারিয়াল, এবং সেখানে আমাদের এখন অ্যাক্সেস আছে, এবং এখানে আমরা ট্রিটমেন্ট এবং ইন্টারভেনশন করছি প্রতিনিয়ত। এই জায়গাতেই সমস্যাটা হয়ে গেছে যে আসলে এই ইন্টারভেনশন অথবা ট্রিটমেন্টগুলোতে কোনটাতে ব্রেকটা ফাস্টিংটা ব্রেক হবে আর কোথায় ব্রেক হবে না। এই আলোচনা থেকে ইনশাল্লাহ আশা করি কিছুটা ক্লিয়ার হবে। অ্যান্ড ক্রাইটেরিয়া 5টা। কী ক্রাইটেরিয়া? এজেন্টের দ্বারা রোজা ভাঙার জন্য 5টা ক্রাইটেরিয়া। নাম্বার 1, কোয়ালিফাইড ক্যাভিটি, কোয়ালিফাইড অ্যাপারচার, qualified agent, qualified process বা means আর state which absolves or excuse the qualified nature। এই 5টা জিনিস থাকতে হবে। এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিফাইড ক্যাভিটিটা কি জিনিস আমরা একটু খেয়াল করি। ক্যাভিটিটা হচ্ছে স্টোমাক, থ্রোট, পোস্টফ্যারিংস এবং ইন্টেস্টাইন আপ টু দ্য অ্যানাল ক্যানেল অ্যাবভ দ্য পেকটিনেট লাইন। অ্যানাল ক্যানেল থেকে পেকটিনেট লাইনের ওপর পর্যন্ত, কারণ ওর উপরে হচ্ছে অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া, তার নিচে হয় না। তাহলে স্টোমাকে খাবার গেলে রোজা ভাঙবে। যদি পোস্ট ফ্যারিংসে অর্থাৎ মুখে খাবার গেছে কিন্তু রোজা ভাঙবে না, পানি গেছে রোজা ভাঙবে না। যখনই আমাদের এমন একটা জায়গা পার হবে যখন আমি ফিরে আনতে পারবো না, যেখান থেকে আমার ভলান্টারি কোনো অ্যাকশন থাকে না, তারপরে চলে গেলে রোজাটা ভেঙে যাবে। আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনে যে কোনোভাবে যাক, সেটা হলেও রোজা ভাঙে। এখন কোয়ালিফাইড
অ্যাপারচার বা প্যাসেজটা কি? Any orifice or opening on the surface of the body, be it natural or congenital or introduced. যেমন ন্যাচারাল হতে পারে, কনজেনিটাল হতে পারে, অথবা আমরা ইন্ট্রোডিউস করলাম চ্যানেল, ক্যানুলা, অ্যান্টিটিউব ফিডিং করলাম, হুইচ কমিউনিকেটস উইথ দ্য কোয়ালিফাইড ক্যাভিটি, যেটাকে আল জাউফুল মুআতাবার বলা হয় আরবিতে। The mouth, nose, ear canals only if tympanic membrane is perforated, rectum, wound which penetrates to the stomach, or any puncture which communicates with the qualified cavity. এটা হচ্ছে প্যাসেজ, এটাও প্যাসেজ হিসেবে ধরবে। যদি উন্ড হয় কমিউনিকেট করে সেটাও হবে। দ্য ফলোয়িংস আর নট কনসিডার দ্য কোয়ালিফাইড অ্যাপারচার, যেমন ইন দ্য লাইট অফ হাদিস, যেমন ডাক্টস অফ আইস, পোর্স অফ দ্য স্কিন এবং সারফেস লাইনিং। আমাদের সারফেস লাইনিং এবং স্কিনের যে ছিদ্রগুলো আছে এগুলো, এবং যে চোখের যে দাগগুলো আছে এগুলা কোয়ালিফাইড অ্যাপারচার হিসেবে ধরা হবে না। কোয়ালিফাইড এজেন্টের মধ্যে কি আছে? এই এজেন্টটা হইতে পারে জুভিনেট অর রিজনেবল। জুভিনেট মানে যেটা শক্তি দেয়, উজ্জীবিত করে বডিকে, এটা বডিকে উজ্জীবিত করতেও পারে, নাও করতে পারে। এটা খাদ্য হতে পারে, এডিবল অর নন এডিবল, খাদ্য অখাদ্যও হতে পারে, কারণ অনেক ওষুধ আছে যেগুলো আমরা খেতে চাই না কিন্তু ওষুধ হিসেবে খেতে হয়। এজেন্টস যাতে লিকুইড আর সলিড হতে পারে, এজেন্টস সলিউবল আর ইনসলিউবল, যে কোনো রকমের হতে পারে এগুলা। দ্য ফলোয়িংস আর নট ইনভ্যালিডেটেড, যেমন ইয়ার, বাতাস, এয়ার কন্ডিশনে যে ঠান্ডা অথবা গরম, এগুলোর জন্য ইনভ্যালিডেট হবে না। Qualified process or means, according to the Hanafi school of thought, the following conditions nullify the first. On entering the qualified cavity, the agent should disappear from view. যেমন ছিল এখানে, মুখের কাছে ছিল, এটা নিয়ে আসলে মুখে দিয়ে চলে গেছে ভিতরে, ভীষণ থেকে ভিউ থেকে ডিসঅ্যাপিয়ার করে গেছে। অথবা একটা রেক্টাল একটা সাপোজিটরি রাখা হয়েছিল, কতক্ষণ পরে দেখেছেন ওটা নাই, চলে গেছে, অর্থাৎ ভীষণ থেকে দূরে চলে যেতে হবে। এটা একটা আর স্টেটস উইচ অ্যাবজলভ ফরগিভ দ্য কোয়ালিফাইড নেচার, এমন কোনো প্রতিবন্ধক অবস্থা থাকতে পারবে না যেটা, তেমন একটা হচ্ছে ফরগিভনেস। একজন মানুষ সকালে উঠে ভালো মতেই মানে নাস্তা বানায় খাওয়া দাওয়া করে, যখন চা খাইতে যাবে তখন মানে ওহো আমি তো রোজা রাখছি। এই ঘটনা অনেকেরই ঘটে থাকে, ছোট সময় বেশি ঘটতো। তো এটা হচ্ছে এক্সকিউজেবল একটা সিচুয়েশন, যে সে কোয়ালিফাইড ক্যাভিটি দিয়ে, কোয়ালিফাইড অ্যাপারচার দিয়ে, কোয়ালিফাইড এজেন্ট সবই খাইছে, কিন্তু এই যে এটা হচ্ছে ফরগেটফুলনেস, এই ভুলে যাওয়ার কারণে মাফ হয়ে গেছে। আর্ডাসনেস বা যেটা অ্যাভয়েড করার কোনোভাবেও সম্ভব না, যেমন ফিউমস, ভ্যাপার্স, ডাস্ট, সালাইভা, এগুলাকে অ্যাভয়েড করা যায় না। এই দুটো জিনিস। আর হানাফি মাযহাবে ফলোয়িং আর নট এক্সকিউজড, নেসেসিটি, প্রয়োজন পড়ছে, ইগনোরেন্স, জানি না, না জানি না খাওয়া ফেলছি, অথবা যাই হোক অ্যাক্সিডেন্টাল, এটাকে ওই করাতে হবে না। ফোর্স, জোর করে খাওয়াই দিচ্ছে, ঘুমের মধ্যে খেয়ে ফেলছি, এগুলো তো রোজা ভেঙে যাবে, এগুলো কোনো এক্সকিউজ না। Criteria that must be met for the fast to be invalidated: there is a discernible or visible substance, the substance reaches the digestive system, stomach or intestine, the substance entered from entry point connected to the digestive system, mouth, nose, anus, the substance gain an independent stay, no excuse is present. These criteria must be met for the fast to be invalidated. If any one of these are not met, then the fast is not invalidated. এখন আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আছে, এটা সামারি, আরও অনেক কিছু আছে, অল্প কয়েকটা টাইমের জন্য অল্প জিনিস নিয়ে আসি। আমরা এখন দেখি একটু স্কিন ট্রিটমেন্টস এবং ফাস্টিং এর ক্ষেত্রে, ডাজ ইট ব্রেক দ্য ফাস্ট? অ্যালাউড, রোজা ভাঙবে না। ক্রিম, লোশনস, অয়েনমেন্টস, মেডিকেল প্যাচেস যেমন অ্যানালজেসিয়া প্যাচেস, নিকোটিন প্যাচেস, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি প্যাচেস, অয়েল, ডিওডোরেন্টস অ্যান্ড পারফিউমস অ্যাপ্লাইড অন দ্য স্কিন, এগুলোতে রোজা ভাঙবে না। ওয়াই দিস ট্রিটমেন্টস ডু নট এন্টার দ্য বডি থ্রু অ্যান ইনভ্যালিডেটিং ক্যাভিটি, ওরকম কোনো ক্যাভিটিতে ঢোকে না। দ্য স্কিন ডাজ নট অ্যাবসর্ব সাবস্টেন্স ইনটু দ্য ডাইজেস্টিভ সিস্টেম। ইএনটি এবং ইএনটি ট্রিটমেন্টের সাথে আরও কিছু বিষয় আছে, যেমন অ্যালাউড, রোজা রেখে এগুলো করা যাবে। আই ড্রপ, আমরা বলছিলাম যে আইয়ের যে ডাক্ট আছে এটাকে কোয়ালিফাইড অ্যাপারচার হিসেবে ধরা হয়। আই ড্রপ, ইয়ার ড্রপ, ইফ দ্য ইয়ারড্রাম ইজ ইনট্যাক্ট, তাহলে ইয়ার ড্রপ দেওয়া যাবে। যদি টিম্পানিক মেমব্রেন পারফোরেটেড থাকে এবং বেশি দেয় তাহলে গলাতে চলে যাবে। আচ্ছা, স্মেলিং, পারফিউম অর ফুড, খাদ্যের ঘ্রাণ নেওয়া যাবে। ইনভ্যালিডেটিং দ্য ফাস্ট, যেমন nasal spray, nasal drop if they reach the throat. Smoking induces a substance into the body, smoking ever. Inhaler, nebulizer, CPAP containing medication, এগুলো দ্বারা রোজা ভেঙে যাবে। সোয়ালিং ইন টুথপেস্ট, মাউথ ওয়াশ, এগুলো যদি গলাতে চলে যায় তাহলে রোজা ভাঙবে। ওয়াই? nasal drops, smoking and inhalers induces substance that can reach stomach or lungs, স্টোমাকে এবং লাংসে যায়, কারণ ইনহেলার যেটা নেই এর মধ্যে ম্যাক্সিমাম
লাংসে যায়, কিছু যায় স্টোমাকে। Eye and ear drop are generally not considered an entry point unless TM is perforated. Key rules: if it reaches the throat or lung, it can break the fast. Urogenital procedure and fasting allowed: vaginal examination, pessaries and pads, urethral catheter, suprapubic puncture and cystoscopy. এগুলোতে রোজা ভাঙবে না। Invalidator of fasting: colonoscopy, proctoscopy, enema simplex, bowel irrigation, suppositories, rectal examination with gel। এগুলো যদি করা হয় তাহলে এগুলাতে রোজা ভেঙে যাবে। কেন? The rectum is considered an invalidating entry point, so rectal procedure break the fast. The vagina and urethra are not invalidating entry point, so procedure in this area do not break fasting. সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যদি আমরা আসি তাহলে অ্যালাউড কি আছে? ব্লাড কালেকশন ফর এক্সামিনেশন। এন্ডোস্কোপিতে যদি জেল দেওয়া হয়, লিব্রিকেটিং জেল দেওয়া হয় তাহলে ভেঙে যাবে। না না, ওইটা তো বাইরের একটা জিনিস, ওইটা তো এক সাবস্টেন্স। আমরা তো আলোচনাই করতেছি যে এজেন্ট যেটা দিয়ে রোজা ভাঙে, এটা স্যার বলতে পারবেন, পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, অ্যালাউডের মধ্যে ব্লাড কালেকশন ফর এক্সামিনেশন, ফিঙ্গার পিক ফর গ্লুকোজ টেস্ট, ক্যানুলা, বাটারফ্লাই নিডেল, কন্ট্রাস্ট মিডিয়া ফর ইমেজিং, কাপিং, যেটা ওই যে বলা হয়, যেটা কাপিং, যেটা হচ্ছে কি ব্লাড বের করা, যেটা ব্লাড ডেটিং। ইন সাম স্কলার দিস লাইক ইট। নন নিউট্রিশনাল স্মল অ্যামাউন্ট অফ আইএম ইনজেকশন, যেমন পেইন রিলিফ, অ্যান্টিবায়োটিক্স, এগুলোর জন্য সিঙ্গা লাগানো। জি, ওই নন নিউট্রিশনাল স্মল যদি থাকে তাহলে এটা অ্যালাউড। ইনভ্যালিডেট ফাস্টিং কী হবে? ব্লাড ট্রান্সফিউশন, নিউট্রিশনাল আইভি ফ্লুইড যেমন গ্লুকোজ, নর্মাল স্যালাইন, ভিটামিনস, স্টেরয়েডস, শক্তি যোগায়, এগুলা ডায়ালাইসিসের দ্বারা ভেঙে যাবে। সেন্ট্রাল ভেনাস লাইন প্রোভাইডিং এনিথিং দ্যাট কজেস নিউট্রিশনাল অর মেডিকেল বেনিফিটস, এগুলো দ্বারা রোজা ভেঙে যাবে। ওয়াই? এক্সট্রাক্টিং ব্লাড ডাজ নট ব্রেক দ্য ফাস্ট বাট ইট মে কজ উইকনেস। Receiving IV nutrients or transfusion provides energy. Take home message: speak with knowledge, avoid advising on fasting without understanding both medical and religious aspect. In case of doubt, please seek expert opinion.